সাইকো থ্রিলার মার্ডার অ্যানালাইসিস গল্পটির আজ শুনবেন দ্বিতীয় পর্ব। বৃষ্টিতে অনেকটাই পানি জমে গেছে রিফাতের বাসার সামনের গলির রাস্তাটায়, যার ফলে এখানে তেমন একটা গাড়ি পাওয়া যায় না এ সময়। গাড়ি থাকে গলি পেরিয়ে বড় রাস্তার মোড়ে। পানি জমে থাকা গলিটা কোনো মতে পার হয়ে রাস্তার মোড়ে আসতেই রিফাতের সামনে পড়ল এক পরিচিত রিকশাওয়ালা। রিফাতের পাশের বাসাতেই বাসা তার। রিফাতের প্রায় আসা যাওয়া হতো তার রিকশায়, তাই আজও রিফাতকে দেখে পরিচিত এক হাসি ফুটল রিকশাওয়ালার মুখে। রিকশাওয়ালার সঠিক নাম জানা ছিল না রিফাতের, তবে সবাই তাকে মাঝি বলেই ডাকত, কারণ জীবনের একটা সময় সে নাকি নৌকা বাইত। মাঝি পেশাটি তার খুব পছন্দের ছিল, কিন্তু বিভিন্ন কারণে স্থানীয় প্রভাবশালীদের চাপে পড়ে নিজের পছন্দের মাঝি পেশাটি ছাড়তে হলো তার। সমাজের প্রতিটি স্তরেই প্রভাবশালীরা থাকে। প্রভাবশালীরা ভালো হলে আশেপাশের মানুষের জীবন হয় সুন্দর, আর খারাপ হলে আশেপাশের মানুষের জীবনে নেমে আসে বিপর্যয়। আমাদের দেশের প্রভাবশালীদের মধ্যে ৮০% নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। মাঝির ঠিক তাই হলো। পরে বউ এবং বাচ্চা নিয়ে চলে এলো এ বস্তি। শুরু হলো রিকশা চালানো। টানা বৃষ্টিতে তেমন একটা আয় রোজগার হচ্ছিল না। বৃষ্টির মধ্যে রিকশায় যাত্রীদের ভিজে যাওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকে বলে তাই তেমন কেউ উঠতে চায় না রিকশায়। তাই পরিচিত মানুষ দেখে পরিচিত হাসি ফুটে উঠল মাঝির মুখে, কিন্তু রিফাত সে হাসি বারবার এড়িয়ে যেতে চাচ্ছিল। দেখেও না দেখার ভান করে এদিক সেদিক সিএনজির জন্য চোখ বোলাচ্ছিল। রিফাতের লক্ষ্য ভালো করে না বুঝতে পেরে মাঝি জোরে জোরে জিজ্ঞাসা করল, কি খুঁজেন ভাই? আমার রিকশায় আসেন, সিটটা ভালো কইরা মুইছা দিতাছি, প্লাস্টিকও ভালো কইরা লাগাই দিব, একটুও ভিজবেন না আর। বৃষ্টির মধ্যে কথা শুনেও না শোনার ভান ধরছিল রিফাত। সামনে একটা খালি সিএনজি আসছে দেখে চলে গেল সেদিকে। রিফাতের চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল মাঝি। আজও তার ব্যক্তিগত উপার্জন হবে না হয়তো, আজও তার মেয়ের মুখে হাসি উঠবে না। অত বেশি চাহিদা নেই মেয়েটির, দিন শেষে একটা চিপস কিংবা চানাচুর আনলেই সে খুশি। কিন্তু যেখানে ভাতের জোগাড় করতেই হিমশিম খেতে হয়, সেখানে এসব বাড়তি জিনিস ভাবাও কঠিন হয়ে পড়ে। মালিকের রিকশা হওয়ায় দিন শেষে ৩০০ টাকা দিয়ে দিতে হবে মালিককে, তারপর যা থাকবে তা নিজের। টানা বৃষ্টিতে একদিনও ৪০০ টাকার বেশি উঠেনি তার। সেদিন তো মালিকের টাকাই উঠল না, তাই রিফাতের চলে যাওয়ার দিকে খুব মন খারাপ করে তাকাচ্ছিল সে। শ্রাবণের কথা অনুযায়ী সিএনজি চালককে সব বুঝিয়ে সিএনজিতে উঠে রিফাত। যদিও শ্রাবণ কিভাবে, কোথায়, কোন মোড়ে নামতে হবে তা সব বলে দিয়েছিল, তবু কিছু পথ যাওয়ার পর শ্রাবণকে কল দেয় সে। নিশ্চিত হয়ে নেয় পথ এবং গলি। শ্রাবণের বাসায় পৌঁছাতে রিফাতের সময় লেগে গেল ২৫ মিনিট। শ্রাবণের বাসাটা ছিল মেইন রাস্তা থেকে অনেকটাই ভেতরে, চিকন একটা গলি দিয়ে। শ্রাবণের বাসার সামনের গলির মোড় এলেই সিএনজি থেকে নেমে পড়ে সে। বাইরে তখনও প্রচণ্ড বৃষ্টি, ছাতা মেলতে মেলতেই কিছুটা ভিজে গেছে সে। তারপর এদিক সেদিক হেঁটে নীলিমার কথা অনুযায়ী কিছু ফল নিল। গলিতে ঢুকে একটি বস্তি সামনে পড়ল তার। বস্তি পেরিয়েই শ্রাবণের বাসা। গলিতে হালকা পানি জমে গিয়েছিল তখন। পানিতে ধুলো ময়লা একসাথে মিশে একাকার হয়ে আছে। কিছু কিছু পলিথিন এবং আবর্জনা ভাসছিল এদিক সেদিক, তাই পানিতে পা রাখতেই নাক ছিটকে আসছিল তার। তবুও ধীরে ধীরে এগিয়ে গেল সে। বাসার সামনে গিয়ে কল দিল শ্রাবণকে। কিছুক্ষণ পর বের হয়ে এলো শ্রাবণ, হাতে তার রক্তাক্ত চাপাতি। অনেকটা ভিজে যাওয়ায় রিফাতকে দেখে শ্রাবণ হেসে বলল, কিরে তুই তো পুরো ভিজে গেলি একদম, ভেতরে আয়। ভিতরে যেতে যেতে রিফাত বলল, আর বলিস না, বৃষ্টি থামছেই না। নীলিমা যে একা একা কিভাবে আসবে সেটাই ভাবছি। সমস্যা নেই, গলির মুখে আসলে আমি কিংবা তুই গিয়ে নিয়ে আসবো তাকে। আর আমি যতদূর জানি সে পুরো এলাকা চিনে। এখানে নাকি তার কোন আত্মীয় এবং বান্ধবীর বাসা আছে। আমাকে কাল রাতেও বলল সে, আমার বাসায় আসতে তার কোনো সমস্যা হবে না। দুপাশে বস্তি, বৃষ্টি হলে কাদা পানি ময়লা। তোরা থাকিস কিভাবে এখানে? আমার তো দেখেই বমি চলে আসছিল। রিফাতের কথা শুনে শ্রাবণ আরও কিছুটা হেসে বলল, এটাই তো জীবন বন্ধু। এখানে থেকে বিভিন্ন ধরনের মানুষ, তাদের জীবনযাপন, চলাফেরা, মন মানসিকতা সম্বন্ধে অনেক কিছু জানতে পারছি, বুঝতে পারছি। ফ্রিতে হিউম্যান সাইকোলজি বোঝার এত বড় সুযোগ আর কই পাবো বল? বুঝছি তোর ধারাই সম্ভব। ভাবি কই, ভাবিকে ডাক। তোকে কেন আগে আসতে বলেছি জানোস? কেন? কারণ পুষ্প বাসায় নেই। নেই মানে কোথায়?
ওর ছোট বোন নূপুরের হঠাৎ প্রচণ্ড জ্বর এসে গেল কাল রাতে। ওকে কল দিয়ে যেতে বলছিল ওর মা। নূপুর নাকি বারবার পুষ্পের কথা বলছিল জ্বরের ঘোরে, তাই পাঠিয়ে দিয়েছি কাল বিকালে। সেজন্যই তোকে একটু আগে আসতে বলেছি, যাতে আমাকে একটু সাহায্য করতে পারিস এই ভেবে। ভাবি নাই এই কথা তুই তো আমাদের বলতে পারতি, আমরা না হয় পরে আসতাম। আরে না, পুষ্প নিষেধ করেছে তোদের বলতে, তোদের না ফেরাতে। যাক, তুই গা মুছে একটু ফ্রেশ হ, আমি রান্নাঘরে যাই। আচ্ছা ঠিক আছে। এই বলে সোফায় থাকা তোয়ালে দিয়ে গা মুছে নিল রিফাত। তারপর নীলিমাকে আবারও কল দিল সে। নীলিমার ফোন তখনও বন্ধ। তারপর মনে মনে নীলিমাকে অনেক কিছু বলে ভালো মতো চুল মুছতে লাগলো। চুল মুছতে মুছতে রান্নাঘরের দিকে গেল রিফাত। শ্রাবণ তখন চাপাতি দিয়ে গরুর মাংস কাটছে। তাকে দেখে শ্রাবণ বলল, কিরে কিছু বলবি? না না, এমনি। তুই কি রান্না করতে পারিস? আজ খেয়ে দেখিস কেমন লাগে। আচ্ছা, ছাতা কই রাখবো? তুই যে রুমে বসলি তার পাশে যে কোনো একটি রুমে রেখে দে। আচ্ছা ঠিক আছে। একটা হিন্দি গানের কলি আওড়াতে আওড়াতে বসার রুমে চলে এলো রিফাত। নীলিমা আসতে আসতে এবং শ্রাবণের রান্না শেষ হতে হতে রিফাত ভাবল পুরো ঘরটা একবার দেখে নিবে। সে আগে কখনো শ্রাবণের বাড়িতে আসেনি, তাই বসার রুমটিকে ভালো করে দেখতে থাকলো প্রথমে। বাঁশের বাপাশের দেওয়ালে টাঙানো কিছু তৈলচিত্রের দিকে নজর পড়ল তার। চিত্রগুলো ছিল কিছুটা অদ্ভুত, হাবিজাবি মনে হচ্ছিল রিফাতের কাছে। ডান পাশে টাঙানো ছিল কিছু পুরনো ক্যালেন্ডার, তার পাশেই একটা শোকেস। ভিতরে সুন্দর করে সাজানো কিছু ছবি। ছবিগুলো ছিল শ্রাবণের ছোটবেলার, যখন তার বাবা ছিল, মা ছিল, ওদের বাড়িতে তার ছোট খালা ছিল। সোফার পাশে ছিল একটি অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়ামটি দেখে ইংরেজ কবি টেড হিউজের পাইক কবিতাটির কথা মনে পড়ে গেল রিফাতের। তবে এই অ্যাকোয়ারিয়ামে পাইক মাছের মতো কোনো হিংস্র মাছ ছিল না। ছিল কিছু শান্ত শিষ্ট মাছ, যারা নিজেদের মতো থাকতে ভালোবাসে। দেখতে দেখতে একটি রুম পেল সে, যার উপরে লেখা ছিল দ্য রুম অফ সাইলেন্স। নাম দেখে একটা আলাদা কৌতূহল জাগলো রিফাতের মাঝে। এই নামটা শ্রাবণেরই দেওয়া, কয়েক মাস আগে নামটি দিয়েছিল সে। রিফাত হাত দিয়ে দরজাতে হালকা দিতেই বুঝতে পারল রুমের দরজা খোলা। তারপর পেছন ফিরে নাস্তার টেবিলে পড়ে থাকা ছাতার দিকে তাকিয়ে দেখল সে। ছাতাটা থেকে তখনও পানি ঝরছে। সে ভাবল রুম দেখার পাশাপাশি ছাতাটাও মেলে রেখে আসবে। তাই কয়েক কদম পিছিয়ে ছাতাটা নিয়ে রুমে ঢুকলো। বাইরে তখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তবে আগের মতো আর জোরালো ছিল না। মাঝে মাঝে দু একটা বজ্রপাত ছিল তখনও, যদিও বজ্রপাতগুলোতে তেমন কোনো ক্ষতি হবে না মানুষের। ভেন্টিলেটর দিয়ে হালকা আসছিল রুমটিতে। রুমে ঢুকে লাইট জ্বালিয়ে দিল রিফাত। তখনও সে ভালোভাবে দেখেনি পুরো রুম। ছাতাটা একপাশে মেলে রেখে ধীরে ধীরে দেখতে লাগলো রুমের চারপাশ। রুমের মাঝে ছিল একটি গোল টেবিল, পাশে একটিমাত্র জানালা, আরও দুটি তাক। তাকগুলো দেখে মনে হচ্ছিল বইয়ের জন্যই তৈরি হয়েছে, কিন্তু কোনো এক বিশেষ কারণবশত রাখা হচ্ছিল না কোনো বই। দুই দেয়ালে দুটি লোহার শিকল। শিকলগুলোর কাজ জানা ছিল না রিফাতের। আরেক পাশে কয়েকটি বড় ড্রাম দেখতে পেল সে। কাছে গিয়ে ড্রামে চোখ রাখতেই চোখ কপালে উঠে গেল তার। ভিতরে মাথার খুলি এবং অনেকগুলো হাড়। তিনটি ড্রামেই একই অবস্থা। এই অবস্থায় মুহূর্তেই শ্বাস প্রশ্বাস বেড়ে গেল রিফাতের। প্রথমেই তার মনে হলো নীলিমাকে নিষেধ করা দরকার, যেন সে শ্রাবণের বাসায় না আসে। তাই দ্রুত নীলিমাকে কল দেওয়া শুরু করলো, কিন্তু নীলিমার নাম্বার তখনও বন্ধ থাকায় কল ঢুকলো না আর। ভয়ে গা কাঁপছিল রিফাতের। সে কয়েকবার ফোন দিয়ে না পেয়ে তারপর মেসেজ লিখল, তুমি এখানে এসো না, কিছু একটা গন্ডগোল আছে এ বাসায়। পরের মেসেজে আরও কিছু লিখতে যাচ্ছিল, এমন সময় খেয়াল করলো চাপাতি দিয়ে মাংস কাটার শব্দ ভেসে আসছে তার কানে, যে শব্দ সে তখন রান্নাঘরে শুনতে পেয়েছিল। সে শব্দটি ধীরে ধীরে স্পষ্ট এবং জোরালো হয়ে উঠল তার কানে। মনে হচ্ছিল শব্দটি ধীরে ধীরে তার খুব কাছে চলে আসছে। হৃদকম্পন বেড়ে যাচ্ছিল আরও। পিছনে না ফিরে যতটুকু সম্ভব দেখার চেষ্টা করছিল রুমে কেউ আসছিল কি না। মনে হচ্ছিল কেউ একজন রুমে এসেছে। তার হাত পা কাঁপুনি আরও বেড়ে গেল তখন। চাপাতির কোপের আওয়াজটাও ক্রমান্বয়ে আরও জোরালো হতে লাগলো। সাহস নিয়ে পেছনে তাকাতেই দেখল শ্রাবণ টেবিলের পাশে দাঁড়িয়ে আছে। মাংস কাটার মতো করে মাথা নিচু করে খালি টেবিলের ওপর একের পর এক কোপ দিয়ে যাচ্ছিল সে। চোখে তার এক উন্মাত্ত খুনের নেশা। শ্রাবণকে এমনভাবে দেখে আরও বেশি ভয় পেয়ে গেল রিফাত। শ্রাবণকে তখন কি বলা উচিত তা বুঝতে পারছিল না রিফাত। শ্রাবণের কাছে যাবে, নাকি দাঁড়ানো অবস্থায় শ্রাবণের প্রতিবাদ করবে, নাকি কিছু জিজ্ঞেস করবে, সে নিয়ে দ্বিধায় পড়ে গেল।
নাকি সব কিছু মজা করে ভয় দেখানোর জন্য করা হচ্ছিল, সে নিয়েও দ্বিধা তৈরি হয়েছিল তার মাঝে। অনেক ভেবেচিন্তে শ্রাবণকে ডাক দিল রিফাত। শ্রাবণ, তুই এখানে? গলা কাঁপছিল রিফাতের। শ্রাবণ তখনও চুপ করে আছে। সে কেবল একের পর এক কোপ দিয়ে যাচ্ছিল টেবিলের ওপর। শ্রাবণের চুপ থাকা দেখে কাপা গলায় আবারও ডাকল রিফাত। শ্রাবণ, শুনছিস? আসলে আমি এখানে এমনি আসছিলাম। না, মানে ছাতা রাখতে আসছিলাম। চল বাইরে যাব। তখনও কিছু বলছে না শ্রাবণ। শ্রাবণের চুপ দেখে ভয়ের পাশাপাশি কিছুটা সাহস জমছিল রিফাতের। সাহস নিয়ে সামনের দিকে ধীর পায়ে এগিয়ে গেল সে। শ্রাবণের পাশে আসা মাত্রই টেবিলের ওপর দেওয়া চাপাতির কোপ হঠাৎ থেমে গেল। বাইরে তখনও অল্প অল্প বৃষ্টি। ভিতরে দুজনের শুনশান নীরবতা। কাঁপা কাঁপা গলায় প্রচণ্ড হৃৎকম্পন নিয়ে সে আবারও ডাকল। শ্রাবণ, চুপ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? কথাটি বলেই শ্রাবণের কাঁধে হাত রাখবে ঠিক এমন সময় তার গলার দিকে সজোরে ধেয়ে এলো শ্রাবণের হাতে থাকা চাপাতি। মুহূর্তেই গলা ভেদ করে অনেকটা ভিতরে চলে গেল সেটি। গরু জবাই করার পর যেমন একটা শব্দ করে রক্ত বের হয়ে আসে, তেমনি একটা অস্পষ্ট শব্দ বেরিয়ে আসে রিফাতের গলা থেকে। চাপাতি তখনও গলার ভিতরে। রিফাতের এক হাত শ্রাবণের হাতকে চেপে ধরে আছে, আর এক হাত শ্রাবণের শার্ট ধরতে গিয়েও ব্যর্থ। চাপাতি বের করা মাত্রই রক্ত এমনভাবে বের হতে লাগলো, মনে হচ্ছিল বাঁধ ভেঙে ভেসে আসছে স্রোত। কিছুটা থেমে দ্রুত গতির আরেকটা কোপ পড়ল রিফাতের গলায়। দাঁড়িয়ে থাকা রিফাত তখন ঢলে পড়ল টেবিলের দিকে। আর শক্তি নেই তার শ্রাবণকে প্রতিরোধের কিংবা নিজেকে ঠিক রাখার। টেবিলের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। অন্যদিকে নীলিমা তখন মনের সুখে শ্রাবণের বাসায় আসার জন্য প্রস্তুত হচ্ছিল। বাইরে এত বৃষ্টি থাকা সত্ত্বেও মিলিয়ে শাড়ি, চুড়ি, পায়েল সব কিছু নিজের মতো পরে নিজেকে তৈরি করছিল। আর মনে মনে ভাবছিল আজ প্রথম শ্রাবণের বাসায় যাবে। অনেক দিন থেকেই শ্রাবণের বাসায় যাওয়ার, শ্রাবণের সাথে সরাসরি অনেকক্ষণ কথা বলার, শ্রাবণের লেখালেখি দেখার খুব ইচ্ছে ছিল তার, কিন্তু কখনো সেভাবে সুযোগ হয়ে ওঠেনি। রিফাতকে সে আগেও বেশ কয়েকবার বলছিল, কিন্তু এই সেই বলে বলে এড়িয়ে গেল রিফাত। অবশেষে বাগদানের পর রাজি হলো সে। তাদের বাগদান সম্পূর্ণ হয়েছিল গত সপ্তাহে। রিফাতের প্রায় সকল বন্ধু যারা আশেপাশে কিংবা অল্প দূরে থাকতো, তাদের থেকে তারা সবাই এসেছিল অনুষ্ঠানে। বাকিরা কেউ কেউ ফোন কল কিংবা মেসেজে না আসতে পারার জন্য দুঃখিত এবং দুজনের জন্য অনেক শুভকামনা জানিয়ে দায়িত্ব সেরে নিয়েছিল। রিফাত নীলিমার সম্পর্কের কথা প্রথম প্রথম কেবল শ্রাবণ জানত। ধীরে ধীরে রিফাতের সব কাছের বন্ধু বান্ধব জেনে গেল এবং শ্রাবণের সূত্র ধরে রিফাতের প্রেম, এটা শুনে অনেকেই অবাক হয়েছিল। কারণ রিফাতের কাছের বন্ধুরা জানত সে শ্রাবণকে কতটা অসহ্য এবং বিরক্ত মনে করে। শ্রাবণকে নিয়ে, শ্রাবণের লেখা নিয়ে হাসাহাসি করত, এমনকি তার কাছের বন্ধুদের যারা একসাথে থাকতো, কথা বলতো, মেসেজে আড্ডা দিত, সেখানে রিফাত শ্রাবণকে সাইকো বলে উল্লেখ করত। বিশ্ববিদ্যালয় জীবনের শেষ কিছুদিন সেই সাইকো নামে ডাকা ছেলেটি রিফাতের অনেক কাছে চলে এলো। বাগদান অনুষ্ঠানে সবার সাথে শ্রাবণ, পুষ্প থাকার কথা থাকলেও আশা হয়নি তাদের। বাগদানের একদিন আগে থেকে ফোন বন্ধ করে রাখে শ্রাবণ। বাগদানের দিনে নীলিমা অনেকবার কল, মেসেজ করছিল শ্রাবণকে, কিন্তু কোনোভাবেই আর যোগাযোগ করতে পারেনি। এ নিয়ে অনেক বেশি মন খারাপ করছিল নীলিমা। তবে রিফাতের অত বেশি মাথা ব্যথা ছিল না এটা নিয়ে। বাগদানের পরের দিনেও শ্রাবণকে বেশ কয়েকবার কল দিয়েছিল নীলিমা, তখনও ফোন বন্ধ পেয়েছিল। অবশেষে 3 দিন পর কল পেল শ্রাবণের। শ্রাবণই কল দিয়েছিল তাদের এবং কলটা ছিল তাদের নিমন্ত্রণের। অবাক হওয়ার পাশাপাশি অনেক খুশিও হয়েছিল সে। তবুও মনের ভিতর একটা প্রশ্ন রয়ে গেল তার, বাগদানের দিন কেন আসেনি শ্রাবণ? এবং সে প্রশ্ন করতেও ভুল করেনি। সব কিছু পরে, আগে বলুন আপনি আমাদের অনুষ্ঠানে কেন আসেননি? কিছুটা রহস্যের গলায় শ্রাবণ বলল। সে অনেক কথা, বাসায় আসো সব বলবো। নীলিমার কণ্ঠে অস্থিরতার সুর। এখন বলেন না, বাসায় আসতে যেন ভুল না হয়। তোমাদের জন্য আমার বিশেষ আয়োজন থাকবে সেদিন। বাবা, আমরা এত বিশেষ? বিশেষ ছিলে কি না জানা নেই, তবে এখন অনেক বেশি বিশেষ। তা ভাবি কেমন আছে? আছে তার মতোই। বাই দ্য ওয়ে, রিফাতকে আমি একবার বলে রাখবো। আর শোনো। জি বলুন। রিফাত হয়তো না করতে পারে, কিন্তু আমার বিশ্বাস তুমি তাকে বুঝিয়ে রাজি করাবে। আমার প্রতি এত বিশ্বাস কেন? সব কথা সবসময় বলতে নেই।
এটাও কি সেদিন বলবেন? হয়তো, বা হয়তো না। আপনি আপনার লেখার মতোই রহস্যময়ী। যাক ওসব কথা, যা বলেছি মনে থাকে যেন। সময় মতো চলে এসো তোমরা, এবং রিফাতকে আনার দায়িত্ব কিন্তু তোমার। আচ্ছা ঠিক আছে। শ্রাবণের কথা রিফাতকে বলার পর সে প্রথমে নাই বলেছিল। পরে নীলিমা ভালো করে বুঝিয়ে বলাতে রিফাত রাজি হয়। সে ভেবেছিল কিছুদিন পরে যাবে। বৃষ্টি তখন প্রায় শেষ। তবু একটা ছাতা মাথার উপরে দিয়ে ধীরে ধীরে বের হয় নীলিমা। তারপর গাড়িতে উঠে শ্রাবণের বাসার সামনে থামল। শ্রাবণের কথা অনুযায়ী বস্তির ভেতরে পা বাড়ালো নীলিমা। শ্রাবণ তখন চাপাতি দিয়ে রিফাতের হাত পা কাটছিল। মাথা কেটে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিল টেবিলের ওপর। নীলিমার কলিং বেলে কিছুটা চমকে উঠল শ্রাবণ। তবে সে জানত তখন কে আসবে তার বাসায়। তাই তার পরিকল্পনা অনুযায়ী সে একটি গান লাগিয়ে দেয়। গানটি শোনার সময় অদ্ভুত এক অনুভূতি শ্রাবণের। সে প্রায়ই গানটি শুনত। কলিং বেল শুনে শ্রাবণ ভালো করে হাত ধুয়ে বের হয়ে দরজা খুলে দিল। তখনও তার কলারে লেগেছিল রক্ত। যাক, অবশেষে নীলিমার পায়ের ধুলো পড়ল আমার বাড়িতে। শুধু পায়ের ধুলো না, কাদা পানিও আছে। দরজায় দাঁড়িয়ে হাসতে হাসতে কথাটি বলল নীলিমা। সে আরও বলল, বাইরে যে কাদা পানি, কোথাও শান্তিমতো পা ফেলার জায়গা নেই। কী আর করা, বৃষ্টির মৌসুম বলে কথা। এরকম পরিবেশ তো একটু আধটু সহ্য করতেই হবে। তারপর দুজন ভেতরে চলে এলো। নীলিমাকে সোফায় বসতে বলে নিজেও অন্য পাশের সোফায় বসল শ্রাবণ। শ্রাবণের কলারে লেগে থাকা রক্ত দেখে নীলিমা হাসতে হাসতে বলল, কি ভাইয়া, ভাবি কি আপনাকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে আজ? হাত দিয়ে রক্ত মুছতে মুছতে শ্রাবণ বলল, আর বলো না, সব কাজই আমাকে করতে হচ্ছে। মানে? মানে হলো পুষ্প বাসায় নেই, বাবার বাসায় গিয়েছে কাল, খুব জরুরি দরকারে। তোমাদেরকে অনেক সরি বলতে বলেছে সে। এটা কোনো কথা? তাহলে তো আপনার অনেক কষ্ট হয়ে যাবে আজ। না না, ব্যাপার না, আর তোমরা তো আছোই। হাসতে হাসতে বলল শ্রাবণ। শ্রাবণের কথায় নীলিমাও হাসল। তার কানে ভেসে এলো সাউন্ড বক্সে চালানো গানের সুর। গানের শব্দ শুনে নীলিমা বলল, গান বাজে কোথায়? আর আপনার বন্ধু কোথায়? তাকে দেখছি না যে। তাকে দেখোনি তুমি? কৌতূহলের দৃষ্টিতে নীলিমা বলল, না তো। সে তো তোমাকে নিয়ে আসতে বাইরে গেল। কখন? এই তো একটু আগে। ও, আমি দেখিনি। আচ্ছা, তাহলে আসবে হয়তো। পুরো ঘরে শ্রাবণ সহ একা বলেই কিছুটা অস্বস্তিতে পড়ে গেল নীলিমা। অস্বস্তি কাটাতে চারপাশে তাকিয়ে শ্রাবণকে বলল, আপনার লেখালেখি কেমন চলছে? লাশের রুমের দিকে তাকিয়ে শ্রাবণ বলল, এই তো চলছে মোটামুটি। আমার পাণ্ডুলিপি পড়া শেষ। হ্যাঁ, আজকে শেষ করলাম আপনার পাণ্ডুলিপিটা। পড়তে পড়তে তো ফোনের চার্জ শেষ হয়ে গেল। আচ্ছা, ভালো কথা, আমার ফোনটা একটু চার্জ দিব। আচ্ছা, এদিকে দাও, আমি চার্জে লাগিয়ে আসি। ফোনটা নিয়ে পাশের একটি বোর্ডে চার্জে লাগালো শ্রাবণ। তারপর আবার পাশের সোফায় এসে বসল। পাণ্ডুলিপি কেমন লাগলো? বরাবরের মতো সুন্দর, ঘোর লাগানো, সাবলীল এবং হৃদয়স্পর্শী। বাই দ্য ওয়ে, এখানেও খুন, তাও আবার। কিছুটা মুখ কালো করে কথাটি বলল নীলিমা। নিচের দিকে তাকিয়ে শার্টে লেগে থাকা রক্ত মুছতে মুছতে শ্রাবণ বলল, এটাই আমি, ভালো লাগে লিখতে। মানুষের ভেতরকার রাগ, অভিমান, অভিযোগ কিংবা প্রতিশোধ। তোমাদের খবর বলো। এই তো আলহামদুলিল্লাহ। আপনি তো আসলেন না আমাদের অনুষ্ঠানে। আসলে খুব ভালো হতো। হ্যাঁ, হয়তো বা। কারণটা বলবেন বলেছিলেন। হ্যাঁ, খেতে খেতে বলবো, রিফা তো আসুক। আচ্ছা, কিন্তু সে যে কখন আসবে? আসলে সত্যি বলতে তাকে আমি একটা জিনিসের জন্য পাঠিয়েছি, একটা মশলার জন্য। হঠাৎ দেখি মাছের মশলা নেই। আচ্ছা শোনো, তুমি বসে টিভি দেখো, আমি আমার কাজ করি। রান্না বান্না? না, আর একটা কাজ। কি কাজ? একটা সারপ্রাইজ রেডি করছি তোমাদের জন্য। বাই দ্য ওয়ে, টিভি দেখবে নাকি নতুন পাণ্ডুলিপি দেখবে? নতুন লিখছেন নাকি? নতুন না ঠিক, তবে কয়েকদিন আগে শেষ করলাম। আচ্ছা দিন। শ্রাবণ ইশারা দিয়ে একটা রুম দেখিয়ে বলল, ওটা আমার লেখালেখির রুম। ওখানে আমার টেবিলের ওপর রাখা আছে। ওখানে বসে পড়তে পারো। ওখানে পরিবেশটাও অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে। এই বলে নীলিমা গেল লেখালেখির রুমের দিকে আর শ্রাবণ লাশের রুমের দিকে। পাণ্ডুলিপিটি টেবিলের ওপর রাখা ছিল। লেখালেখি রুমের ঠিক মাঝ বরাবর টেবিল,
আশেপাশে ছড়ানো ছিটানো কিছু ইংরেজি সাহিত্যের বই, কয়েকটি খাতা, কিছু কলম এবং একটা প্রিন্ট করা পাণ্ডুলিপি। ওপরে শিরোনাম, যে কথা বলা হয়নি। নীলিমা চেয়ার টেনে বসল, পাণ্ডুলিপিটি হাতে নিল, পাতা উল্টালো এবং পড়া শুরু করলো। ঘরের একদম বাঁ পাশের এবং একদম ডান পাশের রুমে ইট পাথরে বানানো দুটি তাক রয়েছে, যেখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে দেশি বিদেশি ছুরি, চাপাতি এবং শৌখিন কুড়ালদের। সেগুলো সব বিশেষভাবে তৈরি, কেবল মানুষ কাটার জন্য। সাধারণ ছুরি চাপাতিগুলো মানুষ কাটার জন্য অত বেশি উপযুক্ত মনে হয় না আমার কাছে, বিশেষ করে হাড় মাংস সহ হাড়গুলো ভালোভাবে কাটার জন্য। কিন্তু এগুলো বিশেষভাবে অর্ডার দিয়ে তৈরি করা, তাই এগুলো দিয়ে কাটতে গেলে কোনো সমস্যায় পড়তে হয় না। খুব সুন্দরভাবে কাটা যায়, ঠিক যেভাবে আপনি চাইবেন। এগুলো খুব কম সময় ব্যবহৃত হয়েছে, কোনোটা একবার, কোনোটা দুবার, কিংবা কোনোটা আদৌ ব্যবহৃত হয়নি। তাই এগুলো এখনও খুব চকচকা নতুনের মতো রয়েছে, একদম প্রথম দিনের মতো, যেদিন আমি তাদের প্রথম দেখেছিলাম। জিনিসগুলো আমার খুব প্রিয়, আর আমি প্রিয় জিনিসদের অপরিবর্তনীয় রাখতে ভালোবাসি। প্রিয়দের পরিবর্তন আমি নিতে পারি না, আমার ভালো লাগে না, আমার খুব কষ্ট হয়, যন্ত্রণা হয়। ঠিক ততটা যন্ত্রণা হয় যতটা যন্ত্রণা হলে আপনি প্রচণ্ড ক্ষুধা থাকা সত্ত্বেও খেতে পারবেন না, ইচ্ছা থাকা সত্ত্বেও চলতে পারবেন না, মনের ভেতর অনেক জমে থাকা সত্ত্বেও কথা বলতে পারবেন না। ঠিক ততটা যন্ত্রণা হয় যতটা যন্ত্রণা হলে যথেষ্ট পরিমাণে ক্লান্তি থাকা সত্ত্বেও আপনি ঘুমোতে পারবেন না, পারলেও সেটা সাউন্ড স্লিপ হবে না। ঘুমের মধ্যে আপনি যন্ত্রণা অনুভব করবেন, ভয়ানক এবং অদ্ভুত স্বপ্নের দেখা পাবেন। বাবা বলেছিলেন, জীবনে সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকতে হলে সাউন্ড স্লিপ খুব দরকার। মানুষটিও খুব শান্তিমতো ঘুমাতে পারতেন, চোখ বন্ধ করে শুয়ে পড়ার সাথে সাথে ঘুমাতে পারতেন। অথচ সাউন্ড স্লিপের গুরুত্ব বোঝানো মানুষটিই একদিন আমাদের সাউন্ড স্লিপ কেড়ে নিয়ে হারিয়ে গেলেন, চিরদিনের জন্য। মৃত্যু সম্পর্কে বাবা একবার বলেছিলেন, মৃত্যু হলো আমাদের সেই স্বপ্নের মতো যা আমরা কারো কাছে ঠিক ব্যাখ্যা করে বোঝাতে পারি না, কেবল নিজেরাই বুঝতে পারি অজান্তে। বাবার মৃত্যুটাও ছিল বাবার মৃত্যুর ব্যাখ্যার মতোই অদ্ভুত। যেদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাবা মারা গেলেন সেদিন অবরোধ ছিল, জানা মতে কোনো গাড়ি ছিল না ওই রাস্তায়, তবু বাবা মারা গেলেন, গাড়ি অ্যাক্সিডেন্টেই মারা গেলেন। এবং এমনভাবে মারা গেলেন যে বাবাকে দেখে আমি প্রথমে চিনতেও পারিনি। বাবার গোলমুখ ত্রিভুজ আকৃতির হয়ে গিয়েছিল সেদিন, 5.5 ফুট দেহ হয়ে গেল 3 ফুট। দেখলাম সেদিন আর শিখলাম মৃত্যু কতটা নিদারুণ হতে পারে, কতটা ভয়ানক হতে পারে। আমার বাবা পেশায় ছিলেন একজন কলেজ অধ্যাপক, স্বভাবে একজন স্পষ্টবাদী এবং প্রতিবাদী মানুষ। বাবাকে প্রতিবাদী এবং স্পষ্টবাদী মানুষ বলার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। বাবা খুব বেশি নীতির বুলি আওড়াতেন, সামাজিক অবক্ষয়, বৈষম্য কিংবা কোনো অসঙ্গতি দেখলেই সাথে সাথে বলে ফেলতেন, ধরিয়ে দিতেন অসঙ্গতিগুলোর কারণ এবং বলে দিতেন সম্ভাব্য সমাধান। আমি এবং মা বহুবার বলেছি, নিষেধ করেছি, এসব করতে যেও না, সমাজে এখন এসবের গুরুত্ব নেই। কিন্তু বাবা আমাদের কথা শুনতেন না। বাবাকে মানুষের দ্বিমুখী ভাব বোঝানোর জন্য আমি ম্যাকিয়াভেলির থিওরি পড়ে শোনাতাম। বাবা শুনতেন, বুঝতেন, তবু মুহূর্তেই আমাকে শুনিয়ে দিতেন নন কনফর্মিস্ট থিওরির কথা। বাবা বলতেন, সবাই চুপ করে থাকলে অনিয়ম অসঙ্গতি কখনো বন্ধ হবে না। বিপরীতে আমি বলতাম, একজন দুজনের কথায় সমাজ পরিবর্তন হয় না, বরং ওই নির্দিষ্ট একজন দুজন মানুষগুলোর সুন্দর জীবনটাই পরিবর্তন হয়ে যায়। অসুন্দরের কালো ছায়া তাদের জীবনকে গ্রাস করে নেয়। আমি আরও বলতাম, এই সমাজে বেঁচে থাকতে হলে রাজনৈতিক এবং উচ্চ পর্যায়ের ব্যক্তিদের মনোরঞ্জন করা শিখতে হবে, জানতে হবে মনোরঞ্জন করার কৌশল, মনোরঞ্জন করার কৌশল আয়ত্ত করতে হবে। এ সমাজে যে যত বেশি মনোরঞ্জনমূলক প্রশংসামূলক বাক্য প্রয়োগ করতে পারবে সে তত বেশি উন্নতি করতে পারবে, সে তত বেশি টিকে থাকতে পারবে। বাবা আমাকে প্রায়ই বলতেন, অলওয়েজ ট্রাই টু বি আ নন কনফর্মিস্ট। বিপরীতে আমি বলতাম, আই জাস্ট ওয়ান্ট টু লিভ, ওয়ান্ট টু ব্রিথ। বাবা আরও বলতেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে মেরুদণ্ড থাকা লাগে, আর পা চাটতে কেবল জিহ্বা হলেই হয়। আমার বাবা ছিলেন ডিকনস্ট্রাকটিভ হিরোদের মতো, যারা কিনা অসঙ্গতিমূলক সমাজকে ভেঙে চুরে নতুন করে গড়তে চাইতেন।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সমাজকে ভেঙেচুরে নতুন করে গড়তে যাওয়া মানুষটি নিজেই ভেঙেচুরে 5.5 ফুট দেহ থেকে সাদা কাপড়ে মোড়ানো 3 ফুটের লাশ হয়ে গেলেন। বাকি 2.5 ফুটের কী হলো তা আমার জানা নেই। ডাক্তার বলেছিলেন খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবার, তাই লাশ দেখা ঠিক হবে না আমাদের। তবে আমাদের দেখানো হয়েছিল কেবল বাবার মুখ, ত্রিভুজ আকৃতির ভাঙাচোরা সেই বিধ্বস্ত মুখ, যে মুখে বাবা একসময় নীতির বুলি আওড়াতেন, অন্যায়, অসঙ্গতি এবং বৈষম্য দূর করার কথা বলতেন, ধনী গরিব একসাথে মিলেমিশে থাকার কথা বলতেন, যে মুখে বাবা জনগণের ন্যায্য অধিকার নিয়ে কথা বলতেন, বাকশক্তির কথা বলতেন। সেই মুখটাই শেষ পর্যন্ত, বাবা যে চোখগুলো দিয়ে একসময় সুদিনের স্বপ্ন দেখতেন, সে চোখগুলির একটি চোখ অনেকটাই বেরিয়ে যাচ্ছিল বলে ব্যান্ডেজে মোড়ানো হয়েছিল সেদিন। নাকও যে খুব বাজেভাবে থেতলে গিয়েছিল তা বোঝা যাচ্ছিল ব্যান্ডেজের ওপর দিয়ে। আমাকে না দেখানো হলেও আমি বুঝতে পেরেছিলাম বাবার ভেঙে যাওয়া হাত পাগুলো এবং ভেঙে যাওয়া জয়েন্টগুলোর অবস্থা। কি হয়েছিল সেই অবরোধের দিন তা আমার জানা নেই, সত্যিই আমার জানা নেই। তবে আমি দেখেছিলাম বাবার প্রতিরোধের বিপরীতে তেড়ে আসা হুমকিগুলো, ইশারাতে চোখ রাঙানোগুলো। বাবাকে দুপক্ষই চোখ রাঙাতেন, সরকারি এবং বিরোধী উভয়ই। সেবার বিরোধী দল যখন সরকারি দল ছিল, তখন তাদের এক বড় নেতা, যাদেরকে তাদের সমর্থকগণ বড় ভাই, অভিভাবক, বিশাল কিছু বলে সম্বোধন করতেন, টাকা কিংবা ক্ষমতার জন্য মিথ্যা প্রশংসা করতেন, কণ্ঠস্বরকে সচল রাখার জন্য প্রায় নেতাকে নিয়ে স্লোগানে মেতে উঠতেন। যদিও আমি স্লোগানকে মাঝে মাঝে উচ্চগান বলতাম, এ কথা বলার পিছনে আমার দাঁড় করানো ব্যাখ্যা ছিল, স্লোগানের সময় সমর্থক গোষ্ঠী একটা তাল লয়, এমনকি খুব সুন্দর একটা কলরবও তৈরি করতেন। তাই একে এক ধরনের গান হিসেবে দেখা এবং যেহেতু এটা উচ্চস্বরে গাওয়া হয় তাই স্লোগান না বলে উচ্চগান বলাই শ্রেয়। এমন একটা ব্যাখ্যা দাঁড় করানোর পর আমি নিজে নিজে হাসতাম প্রায়। সেরকম বড় ভাই, অভিভাবকসুলভ এক নেতার অন্যায় কাজকে প্রশ্রয় না দিয়ে উক্ত কাজের বিরুদ্ধে কথা বলেছে বলে ওনার কিছু সমর্থক বাবাকে ডেকে নিয়ে গিয়েছিলেন আমার সামনে থেকে। আমি আর বাবা সেদিন বাজারে গিয়েছিলাম বাজার করতে। মায়ের প্রিয় মাছ আনার কথা ছিল সেদিন, একটা বড় বোয়াল। মায়ের খুব প্রিয় মাছ ছিল বোয়াল, লম্বা দাড়িওয়ালা বোয়াল। আমার এখনও মনে পড়ে ছোটবেলায় মামাবাড়ির পুকুরের লম্বা দাড়িওয়ালা বোয়ালগুলোর কথা। ছেলেবেলায় যখন পুকুরে জাল ফেলতো, আমরা তখন উপরে দাঁড়িয়ে থাকতাম আর অপেক্ষা করতাম বোয়ালের। তখন আমরা বলতে আমি সাধারণত আমি সহ আমার মামাতো ভাইদের বুঝতাম। মামাতো ভাইদের কথা বলতে গেলে বেলালদের কথা চলে আসবে প্রথমে। ছেলেবেলায় ঘটে যাওয়া মামাবাড়ির প্রায় সব স্মৃতির সাথে বেলাল জড়িয়ে আছে। আমরা একসাথে পড়তাম, স্কুলে যেতাম, খেলতাম, ফল চুরি করতাম, ঘুরতাম। এমনকি ছোটবেলায় অনিচ্ছাকৃত কোপ খাওয়ার সাথেও জড়িত আছে বেলাল। একবার আমরা খেলতে গিয়ে একটা কলা গাছে কোপ দেওয়ার সময় ভুল করে আমার কপালের উপরিভাগে কোপ বসিয়ে দেয় সে। আমার মাঝে মাঝে মনে হয় বেলালের দেওয়া কোপটি বোধহয় আমার ভাগ্যে থাকা সুখগুলোর গোড়া কেটে দিয়েছে। যদিও আমি জানি আমার ধারণা নিতান্তই মিথ্যা, তবুও। আর তাই হয়তো আমার জীবনে সুখ বেশি দিন স্থায়ী হয় না। বলে রাখা ভালো, আমি আর বেলাল ছিলাম প্রায় সমবয়সী, একই সাথে একই ক্লাসে পড়তাম। হেঁটে আসার ক্ষেত্রে আমার বাড়ি থেকে আমার মামা বাড়ি ছিল 25 মিনিটের দূরত্ব। আমি আসতে লাগতো 20 মিনিট, মা আসলে 32 মিনিট এবং বাবা আসলে সময় লাগতো 25 মিনিট। যেহেতু বাবাকে আমি আমার একটা আদর্শতে রাখি, তাই সেই হিসেবে বলা যায় আমাদের বাড়ি থেকে মামা বাড়ির দূরত্ব ছিল 25 মিনিটের। এ 25 মিনিটের হাঁটার পথে ঠিক কটা আম গাছ পড়ে, কটা জাম গাছ পড়ে, কোন গাছে কীরকম ফল ধরে তা আমার প্রায় জানা ছিল। কেবল রাস্তার পাশের বাড়ির ভেতরের পরিসংখ্যান জানতাম না আমি। চেষ্টা করলে হয়তো তাও জানা যেত। তবে আমি আগ বাড়িয়ে কারো ভিতরের খবর জানতে চাই না, যদি না সেটা আমার ব্যক্তিগত কিছু হয়ে থাকে কিংবা কেউ হয়। সেদিন ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবারকে আমি সাধারণত বিশুদ্ধবার বলে ডাকি। আমার যা ভালো লাগে তা আমি নির্দ্বিধায় করার চেষ্টা করি, যদি না তা আমার সাধ্যের বাইরে হয়। এতে কারো কিছু যায় আসে কি না সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বৃহস্পতিবার আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি দিন। মায়ের কাছে শুনেছি আমার জন্ম হয়েছিল বৃহস্পতিবার, হাড় কাঁপানো এক শীতের রাতে। আমার জন্মের সময় মা নাকি খুব অসুস্থ ছিলেন। জন্মের কিছুদিন আগে থেকে ম্যালেরিয়ায় আক্রান্ত হন মা। আমার মা এত অসুস্থ হয়ে যান যে ডাক্তার বলেছিল যে কোনো একজনকে বাঁচানো যাবে, একজন মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি, হয় মা না হয় ছেলে। নানু বলেছিলেন দুজনকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে,
আর না পারলে তারা যেন মাকে বাঁচানোর চেষ্টা করে।